একটা গণতান্ত্রিক সরকার থাকলে কি হয়? ধরুন একটা সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে, তারা মেজরিটি সিট পেয়েছে, সিট পেয়ে তারা সরকার গঠন করেছে। তারা যা যা কাজ করে, গণতান্ত্রিক সরকার কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। কিভাবে জানেন? আমাদের পার্লামেন্টে অনেক কিছুই হয় না। আমাদের পার্লামেন্টে শোরগোল হয়, কিন্তু ধরলাম সরকার পাল্টাবে না। কিন্তু একটা ডেটারেন্ট থাকে। আমি যদি মানুষকে খুব খেপিয়ে ফেলি, আমি কিন্তু ভোটে হেরে যাব। এই যে একটা ভীতি আছে, কিংবা সরকার থাকা অবস্থাতেও সংকটে পড়তে পারে। সংকটে পড়তে পারে, বা ঠিক আছে 5 বছর থাকবো, কিন্তু মানুষ এতই ক্ষুব্ধ হলো যে আমার পরের ভোটে আমি জিতবো না। যে সরকারের ভোটের প্রয়োজন নেই, এটা দুটো দিক আছে। কেউ বলে যে সরকারের ভোটের প্রয়োজন নেই, সে কিন্তু অনেক অপ্রিয় সিদ্ধান্ত নিতে পারে। এটা একটা দিক। এটা পজিটিভ দিক। রাষ্ট্রের জন্য অনেক উপকারী সিদ্ধান্ত কিন্তু অপ্রিয় হতে পারে। এটা একটা দিক। আবার উল্টো দিকটাও সত্য, যে সে রাষ্ট্রের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিতে পারে এবং সে কেয়ার করবে না, কারণ তাকে একটা নির্বাচন করতে হবে। সেটা নেগেটিভ দিক। সেটা নেগেটিভ দিক। পজিটিভ দিকও আছে। যেমন আমি 1/11 সরকার একটা পজিটিভ কাজ করেছিল, বিচার বিভাগ পৃথকীকরণ, বা এই সরকার যদি এখন সচিবালয় সহ আমাদের প্রধান বিচারপতি কিন্তু বলেছেন এগুলো তারা করে ফেলবেন, এটা খুবই চমৎকার একটা সিদ্ধান্ত হবে। এটা অনির্বাচিত সরকার, মানে অনির্বাচিত মানে ভোটে অনির্বাচিত সরকারের জন্য করা। এখন ধরুন আমরা একটা একটা করে যদি কথা বলি, যেমন ধরুন এখন রাখাইনের যে করিডোরের প্রশ্ন, খুবই খুবই টাফ একটা সিচুয়েশন, দেশের জন্য বিপদ তৈরি করতে পারে এরকম সিচুয়েশন। কারণ আমরা সর্বশেষ হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে বক্তব্য, তাতে দেখেছি করিডোর দূরে থাকুক, আরাকান আর্মির সাথে বাংলাদেশের যে ফর্মাল যোগাযোগের অবস্থা দেখা যাচ্ছে, এটাই জানতা প্রতিবাদ করে চিঠি লিখেছে। সুতরাং সব পক্ষকে খুশি না করা, সব পক্ষ যদি খুশিও হয়, এটা খুবই ক্রুশিয়াল সিদ্ধান্ত, কারণ এটার উপরে ভিত্তি করে ইভেন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। এবং এই সরকার কারো সাথে আসলে সেই অর্থে আলোচনা করছে না, এবং কেউ সমর্থন, আপনি দেখবেন দলও না, নিরাপত্তা বিশ্লেষক বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও বিরাট অংশ এটা সমর্থন করছে না। এটা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সব রাজনৈতিক দল সম্ভবত এই বিষয়ে একমত। তারপরে দেখুন তারা এগিয়ে যাচ্ছে। পোর্ট কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট। আমরা কোন পোর্টে কাকে দেব, ধরুন আমরা সোনা দিয়া বানাবো, চায়না বানাবে, সব ঠিক হয়ে গিয়েছিল না? ইন্ডিয়া বাদ সাধলো কেন? তার মানে কি পোর্ট কি শুধু একটা পোর্ট, খালি জাহাজ ওঠানামা? নো। মোংলা বন্দরে চায়না ইনভেস্ট করতে চেয়েছে, পরে 24-এর ইলেকশনের পর শেখ হাসিনা ভারতের চাপটা ভারতকে দিয়েছিলেন না কেন? তার মানে পোর্ট খুবই স্ট্র্যাটেজিক জায়গা। শেষ পর্যন্ত আমরা এখন ডিপ সি পোর্ট করছি, যেটা যথেষ্ট উপযোগীও না মাতার বাড়িতে, এবং এখানে জাপান ইনভেস্ট করছে। সুতরাং আমাদের মাথায় এটা রাখতে হবে। এবং আমি আরেকটা এক্সাম্পলও দেই, যেমন ধরুন চায়না চেষ্টা করছে অনেকগুলো পোর্টে তার কন্ট্রোল নেওয়ার জন্য। ধরুন হাম্বারডোটা পোর্ট যখন তৈরি হয়, দেখাই যাচ্ছিল ওখানে কোনো জাহাজ যাবে না, আজও যায় না, কিন্তু চায়নাটা বানিয়েছে, কারণ আসলে ওর ওখানে একটা স্টেশন দরকার। গোয়াদারে চায়নার পোর্ট আছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মাথায়। ভারত খুব দ্রুত তার 150-200 কিলোমিটারের মধ্যে ওইটা ইরানে পড়েছে, চাবাহার পোর্ট বানিয়েছে। মানে পোর্ট কিন্তু একটা স্ট্র্যাটেজিক জায়গা। সেই কারণেই বলছি পোর্ট আমরা ব্যবস্থাপনায় দিতে পারি। যেমন আমি একদম খোলাখুলি যদি বলি, ডিপি ওয়ার্ল্ড যে কোম্পানি নিয়ে কথা হচ্ছে, আমি তাকে দেখে ঘাটাঘাটি করলাম, 70টা দেশে তাদের অপারেশন আছে, তাদের 10% অফ কন্টেইনার্স গ্লোবাল তারা এটা হ্যান্ডেল করে। সো খুবই এফিশিয়েন্ট বড় কোম্পানি, এফিসিয়েন্সি বাড়বে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে এই কথাটাই, যেটা যে তারা করতে চান বা করবেন, এটা যদি সবার সাথে ডেকে, ইন্ডিয়ার সাথে ঝামেলার পর মানে সরকার সবাইকে ডেকেছিল না, একইভাবে ডেকে এইরকম কয়েকটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত যদি সরকার নিত, সবাইকে একটু বুঝিয়ে ব্রিফ করে, তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হতো না।